আজকের অনলাইন পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো সেটের সংযোগের শক্তি সেট নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করতে পারবে এবং ভ্যানচিত্র ও উদাহরণের সাহায্যে তা যাচাই করতে পারবে। এছাড়া সেট প্রক্রিয়া প্রয়োগ করে জীবনভিত্তিক সমস্যাও সমাধান করতে পারবে। আমরা ভ্যান চিত্রের মাধ্যমে কিভাবে বিভিন্ন সমস্যা প্রমাণ করতে হয় বা সমাধান করতে হয় আজকে সেটা দেখার একটু চেষ্টা করব। তোমাদের বইয়ের এই উদাহরণে কাজের ভেতরে যে কয়টা ম্যাথ আছে অন্তত এই দুই একটা অঙ্ক দেখলেই মূল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে অনেকের জন্য। সেজন্য আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এটা করার জন্য আমাদের একটা সূত্র ছিল, ওই সূত্রটা আমাদের সবার মনে রাখতে হবে। সূত্রটা ছিল অনেকটা এরকম: এ বি যদি শান্ত সেট হয়ে থাকে তবে n সংখ্যক a সংযোগ b ইকুয়াল টু ছিল n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ছেদ b। সবার কি মনে পড়ে এই সূত্রটা? জি স্যার। এই সূত্রটা ব্যবহার করেই কিন্তু এই অঙ্কগুলো করতে হয়। হ্যাঁ, যদি ঘটনা থাকে মাত্র দুটো, অর্থাৎ এই যে যেমন এখানে ফুটবল এবং দাবা খেলার কথা বলা হয়েছে, তার মানে আমি একটা এ সেট একটা বি সেট ধরে নিতে পারি, তাহলে এই টাইপের হলে এতটুকু সূত্র যথেষ্ট। কিন্তু যদি কোনো প্রশ্নে তোমার এই অপশন গুলো দুইয়ের অধিক অর্থাৎ তিনটা থাকে মিনিমাম, তখন এই সূত্রটা স্প্রিড আউট অনেক বড় হয়ে যায়। সেটা কিভাবে বড় হয় সেটাও আমরা আজকে চেষ্টা করবো দেখানোর জন্য। তো তার আগে এই সূত্রের মাঝে যতগুলো করা সম্ভব সেটা দেখি। তাহলে প্রশ্নে দেখো, কোন শ্রেণীর 30 জন ছাত্রের 20 জন ফুটবল আর 15 জন দাবা পছন্দ করে। প্রত্যেক ছাত্র দুইটি খেলার অন্তত যে কোনো একটি খেলা পছন্দ করে। কতজন ছাত্র দুইটি খেলাই পছন্দ করে? এখানে কিন্তু আমরা কেউই জানি না যে ফুটবল 20 আর এখানে 15, 15 20 মিলে তো 35 হয়ে যায়। তার মানে হচ্ছে কেউ কেউ কমন আছে। সেই কমনটা আসলে কয়জন সেটা কি আমরা কেউ জানি? পাঁচজন কমন। এই পাঁচজন তো তুমি কমন আকার এখান থেকে বুঝে ফেলেছো নাকি খুব নরমাল ওয়েতে? জি স্যার। জি স্যার, এটা সহজ। এটা মৌখিকভাবে যোগ করে বের করে ফেলেছো, কিন্তু প্রসেসটা যখন করতে নিবে তখন তোমার মান ধরে তারপরে তোমাকে কাজটা করতে হবে। তো আসো আমরা আগে একটু চেষ্টা করি কিভাবে করে সেটা একটু দেখি। আমরা ফুটবলকে যদি এফ দিয়ে প্রকাশ করি আর দাবাকে চেস না সি দিয়ে প্রকাশ করি নাকি? আর টোটাল যেটা দেখতে পাচ্ছি 30 জন ছাত্রের যে কথা বলা হয়েছে, 30 জন ছাত্রকে আমরা কি দিয়ে প্রকাশ করবো বলতো? এস দিয়ে। এস দিয়ে বলতে পারি, সামেশন নাকি? আচ্ছা, মোট যোগফলকে ধরো আমরা যদি প্রথমে স্বীকার করে নেই এখানে এন অফ এস, এস কে আমরা আরেকভাবে বলি, তোমাদের আমি শিখাই দেই। এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে এখানে যে দুইটা ঘটনা আছে সেই দুইটা ঘটনার সংযোগ। অর্থাৎ একটা হচ্ছে ফুটবলকে আমরা এফ দিয়ে যদি প্রকাশ করি আর চেস হচ্ছে দাবা, তাহলে এফ সংযোগ সির মানটাই আসলে বোঝানো হচ্ছে 30। তোমরা কি কথাটাকে আমরা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, শুধু এন অফ এফ যেটা প্রশ্নে দেওয়া থাকার কথা সেটা আমরা দেখলাম, এখানে দেওয়া আছে হলো 20। শুধু এন অফ 15 মানে এন অফ কত জানি এটা সি, এটার মান দেওয়া আছে কত 15। আমরা এখান থেকে উল্লেখ করে নেই এন অফ সি ইকুয়াল টু হচ্ছে 15। জন উল্লেখ করতে পারো, সমস্যা নাই। তাহলে বলা হয়েছে কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করে। পছন্দ করা, হ্যাঁ, এই যে কথাটা যখন বলবে তার মানে হচ্ছে এটা কমন ফ্যাক্ট। সো আমরা কমন ফ্যাক্টের সূত্র যখন ফেলতে যাব তাহলে আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা চিন্তা করেছি ওই সূত্রটাই যদি আমরা লিখি, যে আমার হচ্ছে সূত্র এফ সংযোগ সি ইকুয়াল টু হচ্ছে এন অফ এফ হবে যোগ এন অফ সি হবে মাইনাস এন অফ এফ ছেদ সি হবে। ঠিক না? ঠিক আছে তো এতটুকু? জি স্যার। এখন আমরা যদি মান বসায় ক্যালকুলেশন শুরু করি যা আসার তাই। আমার এটার মান জানি আমরা 30, এটার মান জানি 20, এটার মান হচ্ছে 15, আর এটার মানই আমাকে বের করতে বলা হয়েছে।
আমরা যদি এখন এখান থেকে সাজিয়ে গুছিয়ে কাজটা করি, যেমন আমি 30 এই পাশে যদি এই পাশে নিয়ে আসি, এটা মাইনাস হয়ে যাবে। আর আমি যদি সম্পূর্ণটা এই পাশে, ধরো এন অফ এটাই আমার মান দরকার, এটাকে আমি নিয়ে আসি এই পাশে, এটা ইজি হয়। তাহলে এখানে থাকলো 35, মাইনাস করলাম 30, সো হয়ে গেল 5। খ নাম্বার প্রশ্নটা দেখো, কিছু সংখ্যক লোকের মধ্যে এই কথাটার মানে কি? মোট লোকের সংখ্যা কি তুমি জানো কি জানো না? জানি না। জানি না। ওকে, তো কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, 20 জন ইংরেজি, 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে। ভালো করে ভাষাটা খেয়াল করো। 50 জন বাংলা মানে এন অফ বি বলতে পারি আমরা, এটা তাই না? অক্ষর দেখে জি বুঝি স্যার। বাংলা। আর এটাকে আমরা বলতে পারছি এন অফ ই, সরাসরি যেহেতু বলা আছে এতজন পারে, সিঙ্গেল ব্যাপার জানলাম। এখন এখান থেকে বলা হচ্ছে 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে, তার মানে কি এটা কি যৌথ ব্যাপার না? বলো, কমন না? জি স্যার, এন জি অফ স্যার, বি ইন্টারসেকশন ই। আচ্ছা, ইন্টারসেকশনের ব্যাপারটা আমরা জেনে গেলাম। এখন প্রশ্নে বলা হয়েছে দুইটি ভাষার অন্তত একটি ভাষা কতজন বলতে পারে? অন্তত একটি ভাষা, দুইটি ভাষার ভেতরে, এর মানে কি? তাদের মধ্যে কি কমন দাঁড়াচ্ছে না অন্য কিছু দাঁড়াচ্ছে? বলো। স্যার এখানে বি বাদ ই বা ই বাদ বি এগুলা। না, এটা বাদের ইস্যু না। দুইটি ভাষার অন্তত একটি ভাষা কতজন, এই কথাটা যখন বলে অনেকে এটা বুঝে না। আচ্ছা, আমি যদি বলি এন অফ বি সংযোগ সি, এটার মানে বি, এটার ইন্টারসেকশন, এটার মানে কি? সরি, বি স্যার ইউনিয়ন ই, বাংলায় ইংরেজি বলতে পারে স্যার কতজন? মানে এটা কি সবার কথা বলা হয়েছে না? জি স্যার। ধরো পুরো মানুষের মধ্যে সবাই শুধু বাংলাই বলতে পারে, ইংরেজি যদি একজনও বলতে পারে, তার মানে কি সেটা অন্তত হয় কিনা? বলো। জি স্যার, হয়। আবার যদি বলে যে ইংরেজি সবাই বলতে পারে, বাংলা মাত্র একজন বলতে পারে, তাও তো বলতে পারে, অন্তত বাংলা বলতে পারে। তার মানে যখন তোমার এই সম্পর্কটা আসবে, এটার মধ্যে অন্তত বা সর্বোচ্চ দুইটা কথাই প্রযোজ্য। অন্তত বলা হয় এই কারণে যাতে একেবারে বেস পর্যন্ত আমি যেতে পারি, আর কিচ্ছু না। যখনই দুইটি ভাষার কথা বলা হবে একসাথে, বুঝে নিব আমার এখানে এই ব্যাপারটাই চলতেছে। আর যখন এই যে এখানে যেটা বলা হয়েছিল, এটার মানে কি 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে, তার মানে এরা দোনোজনই কিন্তু বাংলাও পারে ইংরেজিও পারে। আর আমাদের এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্তত, তার মানে সবার ভেতরে সবাই পারতে হবে এমন কোনো কথা নেই, পাশাপাশি থাকলেই হলো। তার মানে মূল কথা ভাষা পারতে হবে যে কোনো একটা। কি, হ্যাঁ, অন্তত, বেশি হলেও কোনো ক্ষতি নাই। তাহলে এটা যদি হয়, আমরা তো তাহলে সহজেই বুঝতে পারি, আমরা মাত্র সূত্রের প্রয়োগ করেছি। এটা ইকুয়াল টু হচ্ছে এই যে এটা যোগ করে এটা বিয়োগ করে দেব, নাকি? আমি তাহলে তোমাকে মৌখিক ভাবে বলে দিই, 50-এর সাথে 20 যোগ করলে হচ্ছে 70, তার থেকে 10 বিয়োগ করলে আসবে 60, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 60। গ নাম্বারটা আসলে তিনটা বিষয়ের উপরে ভিত্তি করে, তো তিনটার ঘটনা তোমাদেরকে এখন আমি প্রমাণ করে দেখাইনি, এই জন্য এটা এখন করাবো না, আগে করাই নিচ্ছি ঘ নাম্বারটা। কোন স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার 50 জন শিক্ষার্থীর মধ্যে 29 জন জীববিজ্ঞান, একটু ভালো করে দেখো, 50 জন শিক্ষার্থীর মধ্যে, তার মানে কিন্তু মানটা দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে এন অফ এস এর মান, সামেশন। এখন ক্ষেত্র বিশেষে এন অফ এস আর এন অফ দুইটা ঘটনার সমন্বয় কখনো কখনো সমানও হতে পারে, কখনো কখনো একটু কম বেশি হতে পারে। আমি আবার রিপিট করছি, টোটাল সংখ্যা, জনসংখ্যা বা মোট শিক্ষার্থীর সংখ্যা যখন বলা থাকে, তখন মূলত সেটা এন অফ এস, কিন্তু এটা কখনো কখনো ওই দুইটা ঘটনার সমন্বিত। যেমন এখানে জীববিজ্ঞানকে যদি আমরা বায়োলজি ধরি, আর উচ্চতর গণিতকে যদি আমরা হায়ার ম্যাথ এইচ ধরি, তাহলে এটা কখনো কখনো সমান হতেও পারে, আবার কখনো কখনো সমান নাও হতে পারে। বুঝতে পেরেছো? জি স্যার। এটা প্রশ্ন ভেদে আমাদেরকে বুঝে নিতে হবে, আমরা এই প্রশ্ন করলে তখনই বুঝবো কেন এটা সমান নয়। ধরো 50 জন শিক্ষার্থীর মধ্যে 29 জন জীববিজ্ঞান, অর্থাৎ এন অফ বি পেয়ে গেলাম, বায়োলজি, হ্যাঁ, ইংরেজি নাম দিয়ে আমরা চিহ্নিত করছি। 24 জন উচ্চতর গণিত, তার মানে এন অফ এইচ নির্ধারিত হয়ে গেল। 11 জন জীববিজ্ঞান ও উচ্চতর গণিত উভয় বিষয় নিয়েছে, দোনোটাই নিয়েছে, তার মানে কি এন অফ স্যার ছেদ এন অফ
Eight. গুড, এই যে এটা হলো ছেদ দিয়ে আমরা করলাম। এখন বলেছে কতজন শিক্ষার্থী জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বিষয় দুটির কোনোটিই নেয়নি। এটা কিন্তু নেগেটিভ কথা। যদি বলতো কতজন আমি বলছি যদি বলতো কতজন শিক্ষার্থী জীববিজ্ঞান বা উচ্চতর বা দিয়ে যদি বলে, বা কথাটার মানে কিন্তু এটাকে আমরা বুঝাই, অথবা না এটাকে বুঝাই, মনে থাকবে? সো কতজন শিক্ষার্থী জীববিজ্ঞান বা উচ্চতর গণিত বিষয় দুইটি নিয়েছে যদি বলতো, তাহলে আমরা এটা বের করলে আমার অঙ্কের অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, ভালো করে আগে বুঝো। কিন্তু প্রশ্নে বলা হয়েছে দুইটির কোনোটিই নেয়নি। এর মানে হলো প্রথমত আমি এটাকে বের করব, এবার মোট থেকে এই ঘটনাটাকে বিয়োগ করে দেব, তাহলে হচ্ছে কে নেয়নি সেটা বের হয়ে যাবে। স্যার এ ইউনিয়ন বি প্রাইম। হ্যাঁ, কিন্তু ওইভাবে আমি আর কি বললাম না, আমি জাস্ট তোমাদেরকে সংক্ষেপে বললাম যে কমন কথাটা হচ্ছে আমরা পজিটিভ ওয়েতে অঙ্ক যদি করি তাহলে হচ্ছে কে নিয়েছে সেটা বের করাটা স্বাভাবিক, আর নেয়নি যখন এটা উল্টোটা তার মানে হচ্ছে মোট থেকে আমি ওই ঘটনাটা বিয়োগ করে দেব। এই ধরনের অঙ্কে তোমার ওই যে বললাম যে মোট এবং এই ইউনিয়ন সমান হয় না, এটা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এরকম হয়। তাহলে আমরা যদি এই অঙ্কটা করতে চাই, আমি তোমাদেরকে এটা আর ওইভাবে লিখে দেখাচ্ছি না, নরমাল তোমরা বুঝো। সূত্র অনুযায়ী যদি আমি এখন n অফ b সংযোগ c h বের করতে চাই, তাহলে আমার যে মানগুলো আসবে আমি সেই মানটা বলছি। 29 যোগ হবে 24 এর সাথে, ঠিক না? জি স্যার। আর বিয়োগ হবে হচ্ছে দুইটার কমন মান 11। তাহলে আমরা যদি বিয়োগ করে যোগ করে দেখি এখানে কত পাবো দেখো তো। আচ্ছা, এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই আমার মান আসবে হচ্ছে কত, 13। 13 আর 29 মিলে কত হচ্ছে 42। দেখো তো ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। আচ্ছা, এটা হলো n অফ b সংযোগ h এর মান আসার কথা 42। এটা হচ্ছে কতজন নিয়েছে, হয় জীববিজ্ঞান নিয়েছে অথবা উচ্চতর গণিত নিয়েছে, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু বলেছে দুইটির কোনোটিই নেয়নি, তখন আমরা কি করব? আমার মূল ঘটনা হচ্ছে ns বুঝে যদি নেই, ns থেকে আমি n অফ b সংযোগ h টাকে বিয়োগ করে দেব। তার মানে হচ্ছে 50 থেকে আমি 42 বিয়োগ করে দিচ্ছি এবং আমার আউটপুট আসতেছে 8। 15 নম্বর অঙ্কটার প্রমাণ করার দিকে আমরা এখন মনোযোগ দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে শান্ত সেট বলা হয়েছে এ বি সি তিনটা, আর আমরা যে প্রমাণটা তার আগে একবার করেছি সেখানে কিন্তু ছিল মাত্র দুইটা দিয়েছিল, এ বি দিয়ে দেওয়া ছিল। আর এখন যখন তিনটা জিনিসের মধ্যে সংযোগ দেওয়া হয়েছে তখন দেখো কতগুলো উপাদান তোমার এখানে চলে এসেছে। সো একটা থেকে এতগুলো উপাদান কিভাবে আসছে এটাই আমাদের এখন প্রমাণ করার বিষয়। তো আমরা যদি প্রমাণ করাটা শুরু করি, সাপোজ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমার যে প্রধান অংশটুকু সেটা দিয়ে, এখানে আসলে চিত্র দিয়ে ব্যাখ্যা করার কিছু নাই, মূল সূত্রের মতো করে ভাঙাতে ভাঙাতে এই রাইট হ্যান্ড সাইড পর্যন্ত আমরা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো। আচ্ছা, অঙ্কটা করার সময় ভালো করে দেখো তো, মূল সূত্র যেটা ছিল সবার সেটা মনে আছে তো? একটু আগে তো ব্যবহার করেছি, মূল সূত্রটা খেয়াল করো। আমি দরকার এখানে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আমাদের মূল সূত্র ছিল এটা, a সংযোগ b যদি থাকে তাহলে ছিল n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ছেদ b। এটা ছিল আমাদের মূল সূত্র। আমরা এখন বারবার এই সূত্রের মতো করেই এই অংশটাকে ভাঙানোর চেষ্টা করব। আচ্ছা ধরো আমি যদি একটু বোঝার জন্য এটাকে একটা ব্র্যাকেট চিন্তা করে নেই, অর্থাৎ এ সংযোগ বি টাকে যদি আমি একটা ধরে নেই আর সি টাকে একটা অংশ ধরে নেই, তাহলে কি এই সূত্রটা ডান পাশে যে আমি সূত্র ফেলেছি এটার মতো ফেলা যাবে? জি স্যার যাবে। একটু খেয়াল করবা কিন্তু, ধরো এ সংযোগ বি টাকে আমি শুধু এ ধরে নিলাম, তাহলে এটা এন অফ এ। এন অফ সি হলো শুধু এন অফ বি এর মতো করে আচরণ করছে, খেয়াল করো। মাইনাস দিয়ে আমি লিখতে পারবো এন অফ এ সংযোগ বি, বাট এটা হয়ে যাবে ছেদ দিয়ে সি। এটাকে আমি যদি ধরে নিই এ, আর যেটাকে তুমি সি দেখছো সেটাকে যদি আমি ধরে নিই বি, এবার দেখো ঠিক আছে কিনা। এখন জি স্যার বুঝছি।
এখন সিম্পলিফাই করার যতগুলো জায়গা আছে সেটা আমাদেরকে করতে হবে। এখন যার বুদ্ধি আছে সে তো ডাইরেক্ট লিখতে পারবে। বলো তো, এই যেটা এখানে দেখতে পাচ্ছ, এই যে a প্লাস a সংযোগ b যে মানটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মান কি সরাসরি এই সূত্র থেকে আমরা লিখে দিতে পারি না? জি স্যার পারি। এই যে ধরো আমি এটার জায়গায় সরাসরি এই লাইনটা লিখে দিতে পারি, আমার এটা বের হয়ে গেল। n অফ c ছিল পাশে, যোগ n অফ c। দেখো ধীরে ধীরে কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইডের অংশগুলো মিলে যাচ্ছে। আচ্ছা, এখন মাইনাস দিয়ে এই যে বড় অংশটা দেখতে পাচ্ছ, এই যে এতটুকু অংশ দেখতে পাচ্ছ, হ্যাঁ, তোমাদেরকে আমি এই যে অঙ্ক করানোর সময় একদিন বলেছিলাম মনে হয়, যে এই সূত্রগুলো কিভাবে গঠিত হয় নিজেরাই বুঝবা, কার সাথে কার সংযোগ বিচ্ছেদ হয়। এখানে আসলে কার সাথে কার বোঝাচ্ছে বলো? এই সংযোগ বির সাথে সির সম্পর্ক বোঝাচ্ছে না, তাই তো? হ্যাঁ। তো এটা কিভাবে লিখবো? এটা লেখার সিস্টেমটা দেখো, আমি তোমাদেরকে দেখাই দিই। এটার মানে হচ্ছে এর সাথে সি একবার সম্পর্ক, মাঝখানে ইউনিয়নটাই থাকবে, আবার বির সাথে সির এই সম্পর্ক। এখন প্রথম অংশটুকু প্রায় দেখতে হুবহু একই রকমই হবে, এখানে কোনো পরিবর্তন নাই। আমরা যদি যে এতটুকু পর্যন্ত টান দিতে চাই প্রায় একই রকমই থাকবে, এটাই ধরো থাকলো। কিন্তু এই শেষের অংশটুকু আবার একটা সূত্রে পড়ে যায়। আমি যদি আবার তোমাদেরকে ইন্ডিকেট করি যে এতটুকু অংশকে যদি আমরা এখন এ কল্পনা করি এবং এতটুকু অংশকে যদি আমরা বি কল্পনা করি, তাদের মাঝে তো আগের মতোই ইউনিয়ন সাইন আছে, তাহলে বলতো উপরের সূত্রটার মতো আবার ফেলা যায় না? জি স্যার যায়। তাহলে সেটা যদি যায়, আমরা তাহলে আবার লেখা শুরু করব n অফ a ছেদ c। এটা বড় কি আছে সেটা আমার দেখার বিষয় নয়। আচ্ছা, সূত্র ফেলার আগে একটু সাবধানতা, সামনে মাইনাস চিহ্ন আছে বিধায় আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট বা একটা বাড়তি ব্র্যাকেট ব্যবহার করব। আচ্ছা, সূত্র অনুযায়ী এখানে হওয়ার কথা n অফ b ছেদ c, তারপর হচ্ছে মাইনাস n অফ এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন ব্যবহার করা লাগবে। সেক্ষেত্রে তাহলে আমরা এই জায়গাটাতে একটা থার্ড ব্র্যাকেট দিই আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো কিভাবে লিখছি, এ এবং বি এর মধ্যে যেভাবে ইন্টারসেকশন ছিল, এখানে এই বড়টার মধ্যে আমরা ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করছি। এই হলো দিয়ে দেওয়ার দরকার, দিয়ে দিলাম। আর সম্পূর্ণটা থার্ড ব্র্যাকেটে। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তারপরে গিয়ে যদি আমরা এখন আবার এখানে লিখতে চাই, প্রথম অংশটুকুর মধ্যে কোনো পরিবর্তন নাই, চাইলে সেটা আমরা লিখতে পারি, অথবা আমরা যদি একটু সাজানোর চিন্তা করি সেটাও পারবো। যাই হোক, আপাতত লিখে যাই প্রথমটাই। আমি এট এ টাইম একটু ব্র্যাকেট তুলে দিয়ে গুণও করে দিচ্ছি, এটাকে উল্টায় লিখলেও কোনো ক্ষতি নাই। দেখো বইয়ে এই জিনিসটা চাওয়া হয়েছে, সি এবং এটা আগ পিছ, আমরা চাইলে আগে পিছে লিখতে পারি, এটা বন্টন করা যায়। বুঝতে পারছো? বইয়ের সাথে মিলানোর চেষ্টা করছি। এ ছেদ সি কে আমি সি ছেদ এ লিখলাম, তাতে কি কোনো পরিবর্তন হয় মানের? বলো। না স্যার। আচ্ছা, ব্র্যাকেট তুলে দেওয়ার কারণে বি ছেদ সির সামনেও মাইনাস চলে আসবে। এই যে মাইনাসে মাইনাসে এন এর সামনে এটা প্লাস হবে। কিন্তু তোমাদেরকে এখন এখান থেকে জানতে হবে, যখন কোন সেটের ভেতরে সবগুলো একই চিহ্ন, এই দেখো এ ছেদ সির মধ্যে যেটা, বি ছেদ সির মধ্যে সেটা, মাঝখানে তাদের আবার কমন, এর মানে হচ্ছে এটাকে আমরা সরাসরি লিখতে পারি যে এ ছেদ বি ছেদ সি সবাই সবার কমন। এটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। স্যার বলো স্যার বইয়ে একটা জিনিস ভুল লিখছে স্যার, বলবো? বলো বলো। স্যার এন অফ বি এর আগে মাইনাস দিছে, এন অফ বি এর আগে মনে হয় ওটা প্লাস ও হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ওদের ওদের ছাপায় ভুল হয়েছে। ভালো জিনিস দেখেছো তো, আমি তো তখন খেয়াল করিনি। অবশ্যই এটা প্লাস হবে, অবশ্যই প্লাস হবে। তাহলে এর পরের লাইন যদি আমরা কেউ সাজিয়ে লিখি, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি সেইভাবে করে সাজিয়ে লিখি, বলো তো সাজিয়ে লেখা যাবে না? জি স্যার যাবে।
সাজিয়ে যদি লিখি, এই হলো আমার ম্যাথ হয়ে গেল। ইকুয়াল টু আমরা এখন লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শর্ট প্রুফ, যা কথা লেখা লিখে দিতে পারো। তো এখানে তোমার নতুন করে কি যুক্ত হলো, এন অফ এ একটা ঘটনা, এন অফ বি একটা ঘটনা, এন অফ সি হলো একটা ঘটনা, আর নতুন করে এ এবং বি এর মধ্যে একটা কমন, বি এবং সি এর মধ্যে কমন, সি এবং এ এর মধ্যে কমন, অর্থাৎ তিনটার মধ্যে আবার নতুন করে কমন, আর একটা হচ্ছে সবগুলোর মধ্যে কমন। আর এই পুরোটা মিলে হলো সবাইকে নিয়েছি কিনা সেটা। এই হচ্ছে মোটামুটি ম্যাথটা। এখন এই ম্যাথের মতো করে যদি আমরা অন্য অঙ্ক দেখতে চাই, যেমনটা হচ্ছে এখানে আছে, তোমাদেরকে বললাম যে 17 নম্বর প্রশ্নটা যদি কেউ বুঝো তাহলে ধরতে পারবা। এই 17 নম্বর প্রশ্নের মধ্যে দেখো বলা হয়েছে মোট শিক্ষার্থী কত সেটা বলা আছে। ধরে নাও এটা এন অফ এস, আমি বলবো না যে এটা এন অফ ওই সবগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি, এটাকে আমরা একটা ঘটনা ধরে নিলাম। অর্থনীতিকে আমরা কি ধরি? ইকোনমিক্স না? জি স্যার। কি ধরলাম? এন অফ ই। ভূগোল, ভূগোলকে আমরা বলি জিওগ্রাফি, সো এন অফ জি। পৌরনীতি, সিভিক্স, এন অফ সি। 12 জন অর্থনীতি ও ভূগোল, ভালো করে বুঝো, 12 জন হচ্ছে অর্থনীতি ও ভূগোল। অর্থনীতিকে প্রকাশ করেছি ই দিয়ে, ভূগোলকে আমরা প্রকাশ করেছি জি দিয়ে, তার মানে ই অফ, মানে এটা ইন্টারসেকশনের কথা। খেয়াল করো, আমি কিন্তু সবগুলো ধরে দিচ্ছি। 4 জন হচ্ছে পৌরনীতি ও ভূগোল, হ্যাঁ, এটাকে যদি আমি একটু নিচে একটু টান দিয়ে লিখি, তাহলে এটা হচ্ছে এন অফ, পৌরনীতি হচ্ছে সি, ইন্টারসেকশন অফ ভূগোল হচ্ছে জি, লিখলাম। 7 জন হচ্ছে অর্থনীতি ও পৌরনীতি, এটা কি হবে? অর্থনীতিকে আমরা ধরেছি ইকোনমিক্স কমন, পৌরনীতি হচ্ছে সিভিক্স। 3 জন 3টি বিষয় নিয়েছে, 3 জন 3টি বিষয় নিয়েছে, তার মানে কি কমন না? সবার বুদ্ধি কমন কিনা সেটা বলো। জি স্যার, কমন। অর্থাৎ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, সবার ভেতরে এটা আছে, 3টি বিষয় নিয়েছে। তুমি এখন দেখো, তুমি যে সূত্রটা জানো সেই সূত্রটা যদি তোমার মাথায় থাকে তাহলে বুঝো যে আমার এগুলোর মধ্যে একটা ক্যালকুলেশন হবে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? কতজন শিক্ষার্থী 3টি বিষয়ের কোনোটিই নেয়নি? আমি বলেছি 3টি বিষয়ের সবই নিয়েছে যদি বলা হয়, বা 3টি বিষয় নিয়েছে, হ্যাঁ, যদি এভাবে করে বলা হয় কতজন, তাহলে আমার কাজটা হতো যে এইরকম মানটা বের করতাম, ঠিক না? আর যখন বলেছে নেয়নি, তার মানে ওটা বের করার পর মোট যে 30 ছিল তা থেকে সেটা মাইনাস করে দেব। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। তো এই দুইটার মধ্যে যোগ, এটার মধ্যে যোগ, এটা মনে হয় মাইনাস, এটাও হচ্ছে কি মাইনাস, এটাও হচ্ছে মাইনাস, বাট এটা হচ্ছে প্লাস। একটু আগে যে সূত্রটা করেছি দেখলে বুঝতে পারবা, সেটা করে আগে এটার মানটা, এই টাইপের মানটা বের করে ফেলবা, করে মোট থেকে বিয়োগ করে দিবা, শেষ। এখানে ভ্যানচিত্রে দেখো লেখা আছে ইউ ইকুয়াল টু এ সংযোগ বি সংযোগ সি, অর্থাৎ তিনটা সেটের সংযোগ করলে যা হবে পুরোটাই হচ্ছে ইউ ধরা হয়েছে। আমরা চিত্রে বক্সটাও দেখছি, এটা থেকে আমরা তাই বুঝতেছি। এখন ক নাম্বার প্রশ্নে তোমাকে বলা হয়েছে এন অফ এ ছেদ বি ইকুয়াল টু এন অফ বি ছেদ সি যদি হয় তবে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এন অফ ব্যাপারটা আমরা পরে দেখি, প্রথমে আমরা দেখব এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর মাঝে কমন কে? বলো তো, কমন কে আছে? এক্স। এ এবং বি এর মাঝে শুধু এক্স কমন আছে। এন সংখ্যক, এর মানে হচ্ছে আমরা চাইলে সরাসরি যদি এখানে একাধিক থাকতো তাহলে যোগ আকারে লিখতাম, ঠিক আছে? যদি একাধিক থাকতো, সিঙ্গেল এক্স দেখে এখানে আমাকে আর একাধিক কিছু লেখার দরকার নেই। আমি ধরো যদি ম্যাথটা এইভাবে করতাম, সিম্পলি আমরা দেখেছি এ ছেদ বি এর মান হচ্ছে এক্স, এন সংখ্যক মানে শুধু এক্স, বীজগাণিতিকের মতো নিয়ে আসলাম। আর বি এবং সির মাঝে কে আছে কমন? এটা না? জি স্যার। 4। তাহলে অলরেডি আমার এক্স এর মান 4 বেরিয়ে গেছে। ক নাম্বার শেষ, ডান। আচ্ছা, এবার খ নম্বরে এসে যদি আমরা কাজটা করি, খ নম্বরে বলা হয়েছে এন অফ বি ছেদ সি প্রাইম। আগে আমরা সি প্রাইমের মানটা একটু বুঝে নিই, শুধু সি প্রাইম মানি কত সেটা আমরা আগে দেখি।
সি প্রাইম কথাটার মানে হচ্ছে সির ভেতরে যে দুটো ভ্যালু দেখতে পাচ্ছ, এই দুটো ভ্যালু ইউ থেকে পুরোটা বাদ যাবে। তার মানে বাকি থাকছে কি, 8 থাকছে নাকি? জি স্যার, 8x6। এটা কিন্তু নর্মাল সেটের মতো করে কাজ করবে। যখন আমরা এটাকে ওই বি এবং সি এর সাথে কাজ করে এন সংখ্যকে নিয়ে আসবো, তখন আমাদের এটা যোগের আকারে চলে আসবে। এখন আমরা আবার একটু খেয়াল করি, যদি আমরা বি এবং সি প্রাইম এই দুটোর মাঝে ছেদ করি, তাহলে একটু ফলো করো। বির ভেতরে আছে এক্স আর 6, আর সি প্রাইমের মধ্যে আছে 8x6, ঠিক আছে না? ভালো করে দেখো, এটা আছে না বির ভিতরে, জি স্যার। আর সির ভেতরেও এক্স এবং 6 কমন আছে। তার স্যার মানে বির ভেতরে 4 নেই। বুঝিনি? বির ভেতরে 4 নেই। এই যে ভেতরে 4 4ও আছে। 4 নাও, কিন্তু বললাম এটা তো এটার মতো কমন নাই, সেটা বলেছি। বির ভেতরে x6 4 আছে, কিন্তু x6 4 হলে সি প্রাইমের মধ্যে কি সেটা কমন আছে? শুধু x এবং 6 আছে কমন, নো স্যার। সেটা জি বলেছি। স্যার। তাহলে আমার এখানে কমন থাকলো x এবং 6, একটা জিনিস বের করে রাখলাম, এটা n সংখ্যক পরে করছি। আবার এখান থেকে দেখো a প্রাইমের মানটা আমি একটু বের করে নেই। a প্রাইমের মান হবে তোমার এখানে a থেকে যা ছিল সেটা বাদে বাকিগুলো। এখন এ বাদে কি ছিল, এর ভেতরে ছিল তোমার 8x, এটা বাদে থাকে 6 4y, 6 4 এবং y। এখন a প্রাইম ইন্টারসেকশন অফ c যদি আমরা বের করতে চাই, তাহলে দেখতে হবে সির ভেতরে কে কে আছে। সির ভেতরে আছে 4 এবং y আছে, ঠিক না? জি স্যার। 4y পুরোটাই a প্রাইমের মধ্যে 4y আছে, তাহলে আমরা বুঝে নিলাম আমার এখানে কমন হলো 4 এবং y। এতটুকু আমরা বুঝে নিলাম। এখন যদি আমরা মূল অঙ্কের নিচে মানটা বসিয়ে দিই, জাস্ট আমি এই যে এই অংশটাকে টান দিয়ে ধরলাম যে এটা যদি আমি এখন তুলে নেই, n অফ b ছেদ c প্রাইমের মানটা হবে x প্লাস 6। যেহেতু n দেওয়া মানে হচ্ছে বীজগাণিতিক রাশিতে কনভার্ট করা, যোগ আকারে চলে আসে। আর n সংখ্যক এই যে এটার মান চলে আসবে হচ্ছে 4 প্লাস y। প্রশ্নে তোমাকে বলা হয়েছে y এর মান নির্ণয় করো, অর্থাৎ সবগুলোকে একপাশে এনে শুধু y এর মাধ্যমে প্রকাশ করো। আমি যদি এখন এট এ টাইম করি y প্লাস 4 এই পাশে ঘুরিয়ে দেই, আর এই পাশে যদি নিয়ে আসি x প্লাস 6, একবারে যদি করা যায় y ইকুয়াল টু আমরা চাইলে লিখতে পারবো x প্লাস 2। সবাইকে এতটুকু বুঝছো? জি স্যার। হ্যাঁ, আর এখন এক্স এর মান তো বের করছিলাম। হ্যাঁ আমি সেটাই বলবো, এখনো বাকি আছে। যেহেতু y এর মান নির্ণয় করতে বলেছে, y এর মাধ্যমে বা x এর মাধ্যমে বের করতে বলেনি। x এর মান আমরা কতে বের করে ফেলেছি 4, আমরা এখন সেই 4টা যদি এখানে বসিয়ে দেই, তাহলে আলটিমেটলি আমরা অ্যানসারটা পাবো y এর ভ্যালু 6। বুঝতে পেরেছি? y এর জায়গায় 4 বসাই দেব, ক থেকে আমরা পেয়েছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন n অফ u এর কথা বলা হয়েছে। n অফ u বলতে এটার ভেতরে যতগুলো সেট আছে সবগুলোর যোগফলকে বোঝানো হচ্ছে। যদি তোমরা একটু খেয়াল করো, আমরা এটা n অফ a প্লাস n অফ b প্লাস n অফ c সেভাবেও কল্পনা করতে পারি, অথবা a সংযোগ b সংযোগ এটা, এই যে যেহেতু এখানে লিখে দেওয়া আছে, আমরা তাহলে চিন্তা করতে পারি যে এরকম n অফ u মিন্স n অফ a সংযোগ b সংযোগ c। এখন এখানে আমরা কি কি মান পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 8 প্লাস x প্লাস 6 প্লাস 4 প্লাস y। সবাইকে এতটুকু বুঝছো? সবাইকে নিয়েছি না? জি স্যার। এবার মান যেগুলো জানি চাইলে সেটা বসেও করা যায়, অথবা আগে এগুলো ধরে ফেলি। 6 4 10 18 হয়। 18 পরে x এর ভ্যালু আমরা জানি 4, y এর ভ্যালু জানি আমরা 6। বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে পেলাম আমরা 28, n অফ u এর মান 28। 19 নাম্বার অঙ্কে দেখো
ভ্যান চিত্রে ইউ ইকুয়াল টু আগের মতোই লেখা আছে, তবে এখানে একটা মান দেওয়া আছে, এন অফ ইউর মান হচ্ছে 50, টোটালটার মান এখানে উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা, প্রশ্নে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। এখন এক্স এর মান তুমি কোন দিক থেকে নির্ণয় করতে চাও সেটা তোমাকে এখানে দেখতে হবে, কার সাথে কাকে কম্পেয়ার করে তুমি মানটা বের করতে পারো। এখন আমাকে কেউ বলবে যে এই মানটা তুমি কিভাবে বের করতে পারো? এনিওয়ান স্যার বলো। স্যার এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানে ওটা আগে বসিয়ে ওটা সমান সমান 50 লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটাই নিলাম। ধরো আমাকে যেহেতু উপরে হিন্টস দিয়ে দিয়েছে এন অফ ইউর মান হচ্ছে 50, তাহলে আমার সূত্রটা দাঁড়াবে হচ্ছে এটা, এটা একটা লিখে নিবা, ঠিক আছে? এন অফ ইউ মানে হচ্ছে এন অফ এই সবগুলো, যেহেতু প্রশ্নে লেখা আছে এরকম। এখন এন অফ ইউর মান হচ্ছে 50, আমরা এখানে যদি 50টা লিখি, আর এখান থেকে বাকি যে মানগুলো আছে তোমরা একটা একটা করে দেখো, তাহলে বুঝতে পারবে। ধরো এর ভেতরে দেখো কি কি আছে। এর ভেতরে আছে 2x, x প্লাস 1, 2 প্লাস 3, একবারে নিয়ে নিলাম। বির ভেতর থেকে কেবলমাত্র x মাইনাস 1 আর 0 আনা যায়, ঠিক না? ভালো করে দেখো, যেগুলো নিয়ে নিয়েছি শুধু নিয়ে নিয়েছি। সির ভেতর থেকে কেবলমাত্র x প্লাস 5 নেওয়া যায়, দেখো তো ঠিক আছে কিনা নেওয়াটা। জি স্যার। যদি কিছু কাটাকাটি যায় আমরা একটু দেখি, যেমন এখানে -1 এই 1 কে কেটে দেয়, বাকি মানগুলোকে আমরা একটু হিসাব করে দেখব। আমি একবারই ধরো ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে আসি, x এর হিসাবটা করি। x হচ্ছে 1 2 3 আর এটা 5টা হবে, 5টা x আছে। আর সংখ্যার হিসাবটা দেখি, 5 3 8 2 10, 10 থাকে। ডান পাশে তোমার 50টাকে নিয়ে গেলাম। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, এখানে পাবো 40 এবং x এর ভ্যালু আমরা সামহাউ বের করে ফেলতে পারবো 8। সবাই কি এতটুকু বুঝছি? জি স্যার। স্যার বুঝছেন না একটু? কি সাজিদ বুঝছো? জি স্যার বুঝছি। এবার এন অফ দিয়ে যেটা করতে বলা হয়েছে, আগের মতোই একটু চিন্তা করো, সি প্রাইম আগে চিন্তা করবে। তো সি প্রাইম বলতে যে সি প্রাইমের মধ্যে সির ভেতরে মান কিন্তু এই পুরোটা, এটা দেখে বুঝে নাও যে এই পুরো মানটাই হলো সির ভেতরে আছে। স্যার একই। হ্যাঁ, এটাকে বাদ দিয়ে এই যে বাকি এই তিনটাকে যুক্ত করবে, কমা আকারে লিখবে প্রথমে, যখন তোমার সেট আকারে চিন্তা করবে, যখন এন দিয়ে করবে তখন এটা প্লাস আকারে চলে আসবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে বি এবং সি প্রাইমের মধ্যে কমন কে, একটু খেয়াল করলে দেখবে বি এবং সি প্রাইমের মধ্যে শেষ পর্যন্ত কমন শুধু এটাই থাকবে, ঠিক না? এটা একটা অংশ, এটারে যোগ আকারে দেখাবা। এক্স এর মান তুমি জানো, পরে বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। সেম ক্যাটাগরিতে এটা করতে পারবে। এখানেও আগে সি প্রাইমের মান তো আগেই বের করে নিয়েছো হতে, পরে এগুলোর মাঝে কমন দেখাই দিলেই হয়ে যাবে। কমন তো এটাই থাকবে, তাই না? কমন তো ঘুরে ফিরে এটাই থাকবে। জি স্যার। যদি 3 কে কমন আকারে আনতে পারো সেটা ভিন্ন, তবে যখন এই পুরোটার মাঝে কমন নিব আমার মনে হয় না 3 থাকছে। হ্যাঁ আচ্ছা, না 3 থাকছে, 3 থাকছে, আমি তো অর্ধেক দেখেছি, 3 থাকছে, আগেরটার মতো 3 থাকবে। বি আর সি প্রাইম বাদে বলা হয়েছিল, ও না না দাঁড়া দাঁড়া দাঁড়া, সি বাদে বলা হয়েছিল না, এটাই থাকবে, এটাই এটাই থাকবে। ঠিক আছে ঠিক আছে, তো চাইলে তোমরা এটাও করে ফেলতে পারবে। এরপরে যেটা দেখছো গঠন পদ্ধতিতে প্রকাশ করা, তৈরি করা আর কি, এগুলো খুব একটা জরুরি, এগুলো এমসিকিউর জন্য, কোন শর্ত অনুযায়ী কোনটা হবে সেগুলো দেখাতে হয়। আর যাচাই করার জন্য যে এখানে যে প্রশ্নটা করা হয়েছে দেখো 24 নাম্বার অঙ্কে, 24 না আগে 23 নাম্বারে দেখতে পারো। 23 নাম্বারে দেখো বলা আছে এ ও বি সেট দেওয়া আছে, এ সংযোগ বি নির্ণয় করতে বলা হয়েছে। তুমি এ এবং বির মাঝে সংযোগটা বের করবে, খেয়াল করো, এ এবং বির মাঝে বের করার পর, আচ্ছা তোমরা বলো তো মানটা কি আসবে সেটা আগে বলো, মানটা কি আসবে? -3 -2 -1 -2 0 -1 1 2 3
0 0 1 1 2 3 ওকে, এটা বের হচ্ছে আমার এ এবং বির মাঝে সংযোগ, এটা যে চাওয়া হয়েছে এটার মানটা বের হয়ে গেল। এখন প্রশ্নে বলা হয়েছে যাচাই করো যে এ, এটা কি কোন উপসেটের চিহ্ন, এটা কার মনে আছে? স্যার প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। গুড। নিচে যদি একটা আন্ডারলাইন করা থাকতো সমানের মতো তাহলে বলতাম যে ওটা হলো শুধু উপসেট। তার মানে বলা হয়েছে এ এই পুরোটা উপসেটে, এটার পুরোটার উপসেট কিনা প্রকৃতভাবে। হ্যাঁ অবশ্যই, তুমি দেখো এখানে যা উপাদান আছে তার থেকে তো এখানে বেশি আছে, তার মানে এ হচ্ছে এটার প্রকৃত উপসেট। ঠিক আছে না ব্যাপারটা? জি স্যার। এবং একইভাবে তোমাকে বলা হয়েছে বির ক্ষেত্রেও তুমি দেখো যে বি এই পুরোটার একটা উপসেট কিনা প্রকৃতভাবে। এই যে 3, এটা অবশ্যই পুরোটার ভেতরেই আছে, সমান তো আর না, তো এটাও প্রকৃত উপসেট। তুমি জাস্ট নিজে লিখে দিবা, সহজ কাজ। তারপরে তোমাকে খ নাম্বারে কি বলা হয়েছে, এখানে শর্ত দিয়েছে যে 10-এর থেকে ছোট হতে হবে 2 এর গুণিতক। বলো দেখি 2 এর গুণিতক 10-এর ছোট কে কে হয়? 2 এর নামটা 2 এর নামটা 2, 4, 6, 8. 4 6 8 পর্যন্ত। 2 4 6 8 পর্যন্ত আমরা যাব, কারণ এখানে 10 পর্যন্ত যাওয়া যাবে না, 10-এর ছোট বলেছে। আর বির ক্ষেত্রে কি বলা হয়েছে দেখেন, বির ক্ষেত্রে বলা হয়েছে 10-এর থেকে একই রকম ছোট তবে 3 এর গুণিতক। তাহলে 3 এর নামটা পড়লে কি পাবো? 3 6 9। 6 এখন এই দুইটাকে বলা হয়েছে এই সংযোগ করার জন্য। একই রকম যদি আমরা সাজাই 2 3 4 6 8 9 এরকম আসবে, তখনও তোমাকে দেখাতে বলা হয়েছে যে এ কি প্রকৃত উপসেট কিনা, বি প্রকৃত উপসেট কিনা। কি বলো, প্রকৃত উপসেট হবে না? হবে তো? জি স্যার হবে। ঠিক আছে। এরপর দেখো 24 নম্বর অঙ্কে একই ধরনের ব্যাপার, তবে এখানে বলা হয়েছে এ ছেদ বি বের করতে বলা হয়েছে। আচ্ছা আগে ছেদের মানটা বলো তো, এই দুটো থেকে এ এবং বি ক নাম্বারের জন্য বলো তো, কমন কে কে আছে দেখে বলো। 0 আর 2। 0 আর 2। 0 আর 2 লিখলাম, 0 আর 2। একটু লাইনে থাকো তো। আচ্ছা আমরা এখান থেকে ভ্যালু কত বের করলাম? 0 আর 2, ঠিক না? 0 2 বের করার পর এখন দেখো শর্ত কিন্তু উল্টে দেওয়া হয়েছে, দেখছো? এখানে বলা হয়েছে এ এবং বি এর মধ্যে কমন যে মানটা সেটা এ সেটের প্রকৃত উপসেট কিনা। অর্থাৎ 0 2 যে নতুন অ্যান্সারটা বের হলো এইটার এর মান হচ্ছে একটু বেশি আছে, 0 1 2 3। তাহলে বলো তো এটা এটার প্রকৃত উপসেট কিনা? জি স্যার প্রকৃত উপসেট। ওকে, কম থাকলে, একটা কম থাকলেও সেটা প্রকৃত উপসেট এবং থাকতে হবে উপাদানগুলো সব। একইভাবে তুমি এ এবং বির মাঝে কমন নিতে বলা হয়েছে, কমন নেওয়ার পরও দেখবে যে মিলবেই। সো এটা জাস্ট যাচাই করতে বলা হয়েছে, খুব সিম্পল।